আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি গ্রহণ করছো 25-26 সেশনে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হলাম। দেখো, ফিজিক্সটাকে সহজ করার লক্ষ্যে আজকে থেকে প্রান্ত ফিজিক্সের ইউটিউব এবং ফেসবুক পেজে প্রত্যেক দিন নিয়মিত ভিডিও পোস্ট হবে, যেই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ, অর্থাৎ যে ক্লাসগুলো থেকে তুমি কোশ্চেনগুলো সচরাচর কমন পেয়ে যাবা। দেখো, রাজশাহী ইউনিভার্সিটির তুমি যদি আসলে তাদের প্রশ্ন প্যাটার্নটা ফলো করো, সেখানে কয়েকটা ভাগ পাবা, এবং আমি সেই ভাগগুলো খুব সুন্দর করে আগে করে দিয়েছি, আবারও করে দিচ্ছি। এবং যে জিনিসগুলো করলে তুমি নিশ্চিত ভাবতে পারো যে না, এখান থেকে আসলে 1 মার্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যদি না পড়ে সেটা আলাদা হিসাব, কিন্তু অ্যানালাইসিসের ভিত্তিতে, যদি আমরা তর্ক বিতর্কের ভিত্তিতে দেখতে যাই, তাহলে কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে ইনশাল্লাহ। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে এক ভিডিওতে যত প্রকার গ্রাফ রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির, বা গ্রাফ কোন জায়গা থেকে সবচেয়ে বেশি এসেছে, সুন্দর করে তোমাকে বুঝাই দিব। তুমি সুন্দর করে ক্লাসটা করবা, নোট করবা, এবং পিডিএফটা তো আপলোড করা থাকবে। আশা করি তুমি পুরোপুরি গ্রাফের যে সমস্যা তুমি ফেস করছো সেটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। তো আসো শুরু করি। তার আগে তোমাকে আমি একটু জানিয়ে রাখি যে রাজশাহী ইউনিভার্সিটির ফিজিক্সের প্রশ্নের প্যাটার্নগুলো আসলে কিভাবে হয়। ঠিক আছে? একেবারে তুমি এরকম পিওর অ্যানালাইসিস একেবারে পাবা না, খুবই সুন্দর করে আমি তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছি। দেখো দেখো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু খুবই ভালো মানের থিওরি পড়বে, এটা তুমি মোটামুটি আসলে করতে পারো, শিওর থাকতে পারো। দেখো, থিওরি থেকে তুমি কোশ্চেন পাবা ইনশাল্লাহ 7 থেকে 8টা। ঠিক আছে? এরপরে তুমি ম্যাথ, জেনুইন ম্যাথের জন্য তুমি দেখবা যে সেখানে 12+ ম্যাথ পাবা, এটা 100% শিওর থাকো। এবং তুমি এখান থেকে সূত্র সমীকরণ, যে সূত্র সমীকরণ আছে, এই সূত্র সমীকরণ কনভারসেশন তুমি মিনিমাম 3 থেকে 4টা বা 5টা সর্বোচ্চ পেতে পারো। আচ্ছা, এরপরে তুমি চলে আসো যে কিছু সংখ্যাগত মান রয়েছে। সংখ্যাগত মান, হ্যাঁ, এই সংখ্যাগত মান থেকে তুমি কিন্তু 1 থেকে 2 মার্ক কমন পেলেও পেতে পারো। এবং আরেকটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে একক মাত্রা। এবং একক মাত্রা কিন্তু আলাদা একটা ভিডিও আমি পোস্ট করব। তো একক মাত্রা থেকে তুমি 1 থেকে 2 মার্ক, সর্বোচ্চ 2, সর্বনিম্ন 1 মার্ক। এবং নতুন আরেকটা টপিক আমরা বলতে পারি, সেটা হচ্ছে লেখচিত্র, এবং তার সাথে আমরা বলতে পারি বর্তনী। ঠিক আছে? বর্তনী এবং হচ্ছে গেট, অর্থাৎ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের একটা পছন্দের জায়গা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির গেট থেকে তারা প্রশ্ন কিন্তু করে ফেলে। তো আমি ম্যারাথনে তো সবগুলো পাবলিক করে দেবো ইনশাল্লাহ, আমার কোর্সে যে ক্লাসগুলো চলতেছে সেটা আমি পাবলিক করবো একদিন পরে। কিন্তু এখন আপাতত আমি তোমাকে যে সাপোর্টটা দিচ্ছি, সেই সাপোর্টটা তুমি আজকের টপিকটা হচ্ছে লেখচিত্র A to Z। লেখচিত্র A to Z। এবার আসো, লেখচিত্র প্রশ্ন হবে কোন পত্র থেকে সবচেয়ে বেশি। আমি তোমাকে বলতে চাই যে প্রথম পত্র থেকে লেখচিত্র পড়ার সম্ভাবনা বেশি, কারণ সেকেন্ড পার্টে খুব একটা বেশি লেখচিত্র নেই, এবং ওগুলো থাকলে তাপগতিবিদ্যা থেকে হাইস্ট আসতে পারে, আর তেমন কোনো আসার সম্ভাবনা নাই। তবে আমি আজকে যে টেকনিকটা শিখাই দিব, এর মধ্যে থেকে আসলে ইনশাল্লাহ তুমি সেকেন্ড পার্টে যতই কঠিন লেখচিত্র আসুক না কেন তুমি পারবা। ওকে, তাহলে লেখচিত্র সবচেয়ে বেশি পড়তেছে কোথায় থেকে? প্রথম পত্র থেকে, পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে, এবং সেটা শর্ট সিলেবাসের বাইরে গতিবিদ্যা থেকে স্টার্ট করবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় প্রথমে গতিবিদ্যা অধ্যায় থেকে আমরা স্টার্ট করবো। দেখো, শর্ট সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন আসবে, আমি আগে বলেছি, এবং তুমি মিলাই নিবা। এবার আসো, তাহলে লেখচিত্রটা আমরা কিভাবে পড়তে পারি। দেখো, লেখচিত্র হচ্ছে 3 প্রকার। কয় প্রকার ভাই? 3 প্রকার। ওকে, নাম্বার 1, একটা হচ্ছে স্মরণ বনাম সময়। ভালো করে বোঝো, আমরা এইভাবে আসলে পড়বো। ঠিক আছে? স্মরণ বনাম সময়। ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে কি জানো তো? আরেকটা হচ্ছে বেগ বনাম সময়। জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এবং আরেকটা হচ্ছে ত্বরণ বনাম সময়। যেগুলো প্রশ্ন আসছে সবই সমাধান করব। ঠিক আছে? এবার তুমি এই জিনিসগুলোকে কি করবা? জাস্ট রিপ্রেজেন্ট করবা। ওকে, তাহলে এস ভার্সেস টি। তো এটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি? এস, এই দেখো, বার টি। এরপরে দেখো, আমরা এটাকে একবারে বলবো ভি বার টি, এবং এটাকে একবারে বলবো এ বার টি। ওকে, ফাইন। এবার আসো, এই প্রত্যেকটা গ্রাফে তোমাকে এখন রিপ্রেজেন্ট করে দেখানো লাগবে। ওকে, তাহলে আমি এটি একটু হালকা উপরে উঠাই দিই। আচ্ছা, একটু দেখো যে কিভাবে করবা। এখন ক্ষেত্র আছে কিন্তু 3টা। ক্ষেত্র আছে কয়টা? 3টা। এই 3টা ক্ষেত্র কি কি গ্রাফ করতে পারে? একটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, একটা হচ্ছে তোমাকে সমবেগের ক্ষেত্রে বলবে, একটা তোমাকে বলতে পারে সমত্বরণের ক্ষেত্রে, এবং আরেকটা তোমাকে বলবে হচ্ছে সমমন্দনের ক্ষেত্রে। এই যে 3টা লেখচিত্রতে ভাগ হয়ে যাবে অবভিয়াসলি। ওকে, আচ্ছা, তাহলে সমবেগ মানে এখানে কে কনস্ট্যান্ট থাকবে বলো তো? এখানে ভি কনস্ট্যান্ট থাকবে। সমত্বরণে কে কনস্ট্যান্ট থাকবে? এ কনস্ট্যান্ট থাকবে। এবং সমমন্দনে কে? মাইনাস এ কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, তুমি আগে এটা বুঝে নিবা। আচ্ছা, এবার আসো, আমরা 3টা টেকনিক একটু আমরা খেয়াল করব। তো নাম্বার ওয়ান টেকনিকটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। কি বললাম ভাই?
মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, তো মূল বিন্দুগামী সরলরেখা বোঝার জন্য মূল বিন্দুগামী সরলরেখা তোমার বোঝার জন্য যেটা করতে হবে সেটা কিছুই করা লাগবে না, ওয়াই প্রপোর্শনাল এক্স। তার মানে কি, যদি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ দুজনের সম্পর্ক সমানুপাতিক হয় এবং দুজনের পাওয়ারটা তুমি খেয়াল করে দেখবা যে আসলে এক এক কিনা। ইয়েস, দেখো এই পাশে ওয়ান, এই পাশে ওয়ান। তাহলে এখান থেকে আমরা কিন্তু গ্রাফটা বের করতে পারি। দেখো এটা যদি উঠায় দিই, এখানে কিন্তু ধ্রুবক আসে এম, এখানে এক্স, মানে ধ্রুবকটা হচ্ছে এম, দ্যাটস মিন এখান থেকে এটা এসেছে। সেই গ্রাফটা সব সময়ের জন্য মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এবার আসো নাম্বার টু। নাম্বার টু হচ্ছে পরাবৃত্তাকার। নাম্বার টু হচ্ছে পরাবৃত্তাকার। ঠিক আছে, আপাতত আমরা এই দুটো টেকনিক দিয়ে দেখবো। আচ্ছা, পরাবৃত্তাকার আবার ওয়াই প্রপোর্শনাল এক্স স্কোয়ার। ঠিক আছে, বা এক্স মানে এই পাশে ওয়ান, এই পাশে দুই, বা এই পাশে দুই, ওই পাশে ওয়ান। তাহলে এখন তুমি দেখো এদের পাওয়ারটা আসলে কত। পাওয়ারটা হচ্ছে এখানে ওয়ান আর এখানে টু। তো সেই গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, এই যে দেখো এরকম, এই ওকে। তাহলে এটা ওয়াই আর এটা হচ্ছে এক্স। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে আপাতত আমরা এই দুটো টেকনিক এখন আমরা ফলো করব। ঠিক আছে, ওকে ফাইন। আমরা কিন্তু কাজ শুরু করব। ঠিক আছে, আমরা কিন্তু এখন কাজ শুরু করব। তো দেখো আমি আগে তিনটা ভাগ করে নিচ্ছি। এটা একটা ঘর, আচ্ছা, তারপরে কিন্তু দেখো এটা আরেকটা ঘর, ওকে, এবং এটা কিন্তু আরেকটা ঘর। আচ্ছা, তো এই হচ্ছে মোট আমাদের ঘটনা। আচ্ছা, এখন আমরা এখানে কিভাবে রিপ্রেজেন্ট করব একটু দেখবা যে আসলে কিভাবে আসলে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, দেখুন আমার প্রত্যেকটা ঘরে যেটা করতে হবে যে ওয়াই অক্ষ এক্স অক্ষ, 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 ওয়াই এক্স, ওয়াই এক্স, ওয়াই এক্স আমি আঁকালাম। এখন প্রথম কাজ হচ্ছে কি দেখো তো, সরণ বনাম সময়, বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময়। তুমি এখন প্রত্যেকটাতে সুন্দর করে মানটা বসাই দিবা, মানটা বসাই দিবা। তাহলে ফার্স্টে আসো এস ভার্সেস টি, তারপরে ভি ভার্সেস টি, তারপরে এ ভার্সেস টি বসাই দিলাম সেম ভাবে। এস ভার্সেস টি, ভি ভার্সেস টি, এবং হচ্ছে এ ভার্সেস টি। ওকে, আবার আসো এস ভার্সেস টি, ভি ভার্সেস টি, এবং হচ্ছে এ ভার্সেস টি। ওকে, আচ্ছা, এবার আসো আমরা একটু হিসাব নিকাশ স্টার্ট করি। তাহলে এই ঘরে আমি যেটাই করি আমার বেগটা থাকবে কনস্ট্যান্ট, এই ঘরে আমার যেটাই থাকবে সেটা হচ্ছে এ কনস্ট্যান্ট, আর এই ঘরে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস এ কনস্ট্যান্ট। তাহলে আমরা একটু দেখবো যে সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে কি বলে। সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে কিন্তু বেগ বলে, রাইট? তাহলে আমি কিন্তু ভিকটিমটা এখানে বেগ, তার মানে আমি কিন্তু বলতে পারি এস বাই টি মানে হচ্ছে ভি। তাহলে এস মানে হচ্ছে ভিটি। তাহলে এখানে কনস্ট্যান্ট কে, এখানে কনস্ট্যান্ট কে বলে, এখানে কনস্ট্যান্ট হচ্ছে ভি। তাহলে এস প্রপোর্শনাল টি, তাহলে এস এর পাওয়ার ওয়ান, টি এর পাওয়ার ওয়ান। দেখতে পাচ্ছ, গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। এবার এখানে আসো তো ভাই, এবার যেহেতু সমবেগ বলছে সময়টা তো ঠিকই বাড়বে, সময়টা ঠিকই বাড়বে, বেগ কি কখনো বাড়বে? কখনোই না। তাহলে সমবেগের গ্রাফ আমরা সবাই জানি এটা, অর্থাৎ সময় ঠিকই বাড়তেছে, বেগ কিন্তু বাড়তেছে না। এখন যখন নিচে চলে আসো, যখন বেগ বাড়ছে না তখন তো ত্বরণ হয় না, কারণ সময়ের সাথে বেগের পরিবর্তন হলে তাকে ত্বরণ বলে। দ্যাটস ওয়াই এখানে যেহেতু সময়টা ঠিকই বাড়ছে, বেগটা বাড়ছে না, তাহলে যেমন আছে তেমনই থেকে যাবে। এই তিনটাই হচ্ছে সমবেগের গ্রাফ, তিনটাই সমবেগের গ্রাফ। এবার এখানে আসো, সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে, কিন্তু এই ঘরে কি আমি বেগ নিয়ে আসবো? বেগ নিয়ে আসলে কিন্তু গুণা হয়ে যাবে। সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে দেখি এস বাই টি মানে ভি, তাহলে আমার এখানে ভি নিয়ে আসা যাবে না, এই ঘরে আমাকে এ নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কাছে একটা সমীকরণ আছে, এস মানে হচ্ছে হাফ এটি স্কোয়ার, দ্যাটস মিন এখানে কনস্ট্যান্ট এ কারণ সমতরণ, কারণ এস প্রপোর্শনাল টি স্কোয়ার মানে হাফ এ সম্পূর্ণ, এটা ওয়ান, এটা দুই, তার মানে এটা হচ্ছে পরাবৃত্তাকার। ওকে, এবার আসো সময়ের সাথে বেগের পরিবর্তনকে বেগ বলে, হ্যাঁ আমরা সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। ভি বাই টি মানে কিন্তু এ পেয়ে গিয়েছি। তাহলে এখন আমি এখান থেকে আড়াআড়ি গুণ করলে ভি মানে এটি হয়। তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টি, ভি এর পাওয়ার ওয়ান, টি এর পাওয়ার ওয়ান, দ্যাটস মিন মূলবিন্দুগামী সরলরেখা। এবার এটাকে আর বলা লাগবে সময় ঠিকই বাড়তেছে বাট ত্বরণ কি বাড়বে না, তাহলে ত্বরণটা সমানভাবে বাড়বে। তার মানে কি, ত্বরণকে আমি বলবো সমত্বরণ। তাহলে সময়ের সাথে ত্বরণের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এই সাইডটা সম্পূর্ণ হচ্ছে কি সমত্বরণ, এই সাইডটা সম্পূর্ণ হচ্ছে সমবেগ। তাহলে এখন এই সাইডে আমরা এটা যা পেয়েছি এটা তার উল্টা করে দিব, জাস্ট উল্টা। তাহলে এটা ছিল আমার এরকম প্রতিসম, তাহলে এটাকে বলবো হচ্ছে এখন অপ্রতিসম, এই যে উল্টায় দিলাম। এবার এটা মূলবিন্দুগামী সরলরেখা, হ্যাঁ এটা মূলবিন্দুগামী সরলরেখা, কিন্তু এটা উপরে উঠছে আর এটা হচ্ছে নিচে নামবে। আর এবার দেখো এটা হচ্ছে প্লাস এ, তাহলে এখন আমি কি করব, এটা টি থাকবে বা নিচে নামাই দেবো, তাহলে মাইনাস এ। এটা যখন মাইনাস এ তখন এটাকে সমান করে দেবো, এফ এর মতো হয়ে যাবে। তার মানে এই তিনটা
আইডেন্টিটি তুমি যদি ধারণ করতে পারো, বাকি গ্রাফগুলো সবই তোমার কাছে নর্মাল হয়ে যাবে। তাহলে এ পর্যন্ত কোনো অসুবিধা থাকার কথা, কোনো অসুবিধা থাকার কথা একদমই না। তাহলে এখান থেকে আমরা পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারতেছি সমবেগ, সমত্বরণ, সমমণ্ডল। এবার আসো আরেকটু গভীরতায় আরেকটা জিনিস যদি দেখি, নাম্বার 3 এখন সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয়, হ্যাঁ ব্যস্তানুপাতিক হয়, ভালো করে বুঝো, ব্যস্তানুপাতিক। এখন যদি ব্যস্তানুপাতিক হয় তখন তুমি কি করবা? ব্যস্তানুপাতিক হওয়া মানে y প্রপোর্শনাল 1/x, দ্যাটস মিন তুমি এখানে বুঝবা যে এটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, তাহলে এটা হবে আয়তকার অধিবৃত্ত। হ্যাঁ, তাহলে মনে রাখবা আয়তকার অধিবৃত্ত, ঠিক আছে, আর যেন কখনো ভুল না হয়। ওকে, আয়তকার অধিবৃত্ত, ঠিক আছে। ওকে, দেখো আয়তকার অধিবৃত্ত, তার মানে এক সাইড বাড়বে আর এক সাইড কমবে, এরকম টাইপের গ্রাফগুলোকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে কি আয়তকার অধিবৃত্ত। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এটা গতিবিদ্যাতে খুব কম আসে। এখন আসো কিছু প্রকাশ থাকবে নিচের কোনটি সঠিক, এই টাইপের কিন্তু থাকতে পারে। তো দেখো তো, এটা তো y অক্ষ দিছে, এটা x অক্ষ দিছে, এখন এটা এরকম উঠছে, এরকম উঠছে, এরকম উঠছে, আবার এবার নামছে। তো সেটা নামুক বাড়ুক যেটা করুক, এখানে ও আছে, এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, আর এখানে ডি আছে। ভালো করে বুঝো। তাহলে এখন তুমি চিন্তা করো যে এই পর্যন্ত, এখন আমি এখানে দেখবো যে কি দিয়ে রাখছি, এখানে কি দিয়ে রাখছি, আমি সাপোজ এখানে এস দিয়ে রাখছি, এবারে টি দিয়ে রাখছি। এখন তুমি চিন্তা করো তো, এই যে এটা তো মূল বিন্দু, তুমি সরল রেখা, তাহলে এস ভার্সেস টি, তাহলে এতটুকু কি, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ও এ কি, তাহলে ও এটা কিন্তু চলে যাচ্ছে এ, ভালো করে বুঝো। তাহলে এপারে এস আছে আর এপারে টি আছে, তার মানে এটা এখন তুমি কি বলবা? সরণ বনাম সময়, তাহলে দেখো তো এস বাই টি মানে যেন কি পাইছিলাম, তাহলে এস মানে ভিটি না? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এখন সিদ্ধান্তে আসতে পারছি যে এটা সমবেগের গ্রাফ, কারণ ভিটা কনস্ট্যান্ট, তার মানে এটা সমবেগ। এবার এতটুকু কি, এতটুকু হচ্ছে সরণটা কিন্তু শূন্য, কারণ ব্যাপারটা এরকমই আছে না, এটা এস আর টি। দেখো তো সরণটা কি বাড়ছে, বাড়ে নাই। এবার দেখো তো এসটা কি বাড়ছে, এসটা তো বাড়ে নাই, তাহলে এখানে এসটা যখন বাড়ে নাই তখন সেটা সমসরণ, আর যার সরণটা সমান তার বেগটা কিন্তু শূন্য, তার মানে এটা হচ্ছে কি বেগ, এটা সময়ের সাথে স্বর্ণের পরিবর্তন হয় নাই, তার মানে এটা হচ্ছে শূন্য বেগ। এটা কি বেগ? এটা হচ্ছে শূন্য বেগ বা স্থির বেগ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আবার দেখো, এটা আবার মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে এতটুকু কি রিপ্রেজেন্ট করে, এতটুকু আবার তুমি বলবা, এতটুকু রিপ্রেজেন্ট করে, তুমি সুন্দর করে বলবা যে সমবেগ। আবার দেখো নিচের দিকে কিন্তু চলে আসছে, এবার তুমি খেয়াল করো, এটা কিন্তু এস ভার্সেস টি গ্রাফ, তাহলে এস ভার্সেস টি গ্রাফ, তার মানে দেখো এটা কিন্তু দেখো নিচের দিকে নেমে চলে আসছে, তাহলে এটা টি, এটা হচ্ছে এস। এটা কিন্তু ভি আর টি হলে কিন্তু তুমি বলতে মন্দন হয়েছে, কিন্তু এখানে এস এর টি হয়েছে, কিন্তু মন্দন হয় নাই, এটাও কিন্তু বেগই হয়েছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের বিভিন্ন আইডেন্টিফিকেশন কিন্তু চলে আসতে পারে। ওকে, এবার আসো কিছু বিষয়গুলো কাজ করে, যেমন সমীকরণ থেকে যে তোমাকে বললো ভি মানে ইউ প্লাস এটির গ্রাফটা দেখাও, তারপর এখানে কিন্তু আদিবেগ রয়েছে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তখন তুমি চিন্তা করবা ভি আর টি নিয়ে নিছো, কিন্তু এবার একটু উপর থেকে শুরু করবে, তার মানে এতটুকু হচ্ছে কি, এতটুকু হচ্ছে ইউ। বুঝতে পারছো? কিন্তু আমি যদি তোমাকে ভি মানে এটি দিতাম, তাহলে এখানে তুমি কি বুঝতা যে ভি বাই টি মানে কিন্তু আসলে এ, এটা ওয়াই, এটা এক্স, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এই যে দেখো ভিটি। বুঝতে পারছো? আচ্ছা, তারপর এস মানে দেখো হাফ এটি স্কয়ার, তুমি এটা বুঝতে পারছো, এটা পরাবৃত্তাকার, তুমি খুব সহজ এভাবে করে দিবা। কিন্তু যখন বলবে এস মানে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তখন তোমাকে বোঝা লাগবে আদিবেগ রয়েছে, আর আদিবেগ যে রয়েছে তাহলে এইরকম, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এতটুকু হচ্ছে ইউ। ওকে, তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি স্কয়ার, মানে এস প্রপোর্শনাল টি স্কয়ার। তাহলে এই যে ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সো এতটুকুই করলে গতিবিদ্যাতে আশা করি কাভার হয়ে যাবে, গতিবিদ্যা আর তেমন কিছু নাই। তবে হ্যাঁ, এখানে একটা আসতে পারে যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। তো এটা তো লেখচিত্রের মধ্যে পড়ে, তো এটা খুবই সহজ, 9-10 থেকে পড়ে আসছে, তাও আমি একবার দেখা দিচ্ছি। অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, বুঝো। তাহলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় এটা কিভাবে, তোমার এইটা থাকবে ওয়াই, এটা থাকবে এক্স, এভাবে থাকবে, বা তোমার এইভাবে থাকবে। ওকে, হোয়াট এভার যেটা থাকুক। এখন এখানে মান আছে 0, এখানে আছে 5, এখানে আছে 10, এখানে আছে 15, এখানে আছে 20, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, আর এটা তোমার দেওয়া আছে হচ্ছে 10। ওকে, অবশ্যই মনে রাখবা এটা কিন্তু মিটার পার সেকেন্ডে থাকবে, উপরে যদি দেওয়া থাকে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, হোয়াট এভার, নো প্রবলেম। এখন তোমার বলছে যে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, তখন তুমি কি করবা, এত তো ভাবার টাইম নাই, এখানে তুমি কয়েক উপায়ে বের করতে পারবা। যে ক্ষেত্রফল যদি বের করো সেটাও তোমার গ্রাফ হয়ে যাবে, বা তুমি যদি মনে করো না তুমি অল্প অল্প করে করবা, সেটাও কিন্তু সম্ভব। দেখো এখান থেকে এটা
একটা ব্লক, এটাকে আরেকটা ব্লক বলা হয়। এখানে মোট এখানে 3টা ব্লক রয়েছে। এটা হচ্ছে বাঁকা পথে গিয়েছে, তাহলে এটা হচ্ছে বাঁকা পথে গিয়েছে, তাহলে S1 ইউ প্লাস ভি 2 গুণ হচ্ছে টি। আমি তোমাকে বলে রাখি যে এটা সহজে চেনার উপায় হচ্ছে বাঁকা রেখা তুমি যখনই দেখবা তখনই তুমি কি করবা, এস মানে ইউ প্লাস ভি 2 গুণ টি দিবা। এখন দেখো তো আদি বেগ কত 0, শেষ বেগ কত 10। ওকে, এখানে 2 আর টি এর মানটা কত, 0 থেকে 5 এ গিয়েছো, তাহলে কিন্তু 5। ওকে, তাহলে 10, এখানে 2, এখানে হচ্ছে 5। তাহলে এখন কাটাকাটি করলে 5 5 25। ওকে, 25 মিটার। আচ্ছা, এরপরে দেখো S2, দেখো S2 এবার সোজা গেছে না, সোজা সোজা, তাহলে সোজা গেছে মানে বেগটা সমান মানে সমবেগ, তাহলে ভি বেগের মান হচ্ছে 10। আচ্ছা, টি 5 থেকে 15 তে গেছে, তাহলে 15 মাইনাস 5 মানে হচ্ছে 10। বুঝছো, কত হচ্ছে 100 মিটার। আবার দেখো নিচে নামছে বাঁকা পথ, তাহলে S3 ইউ প্লাস ভি 2 গুণ টি। তখন তুমি সহজে চিন্তা করবা এটা আদিবেগ শুরু করছে 10-এ, শেষ বেগ নিচে নামছে এই বরাবর, এখানে যাও, তাহলে 0, এখানে 2 আর এখানে টি এর মান 15 থেকে বেশি গেছে, তার 5। বুঝছো, তাহলে 10/2 গুণ হচ্ছে 5, তাহলে এটা আবারও কত 25। আমরা যখন সবগুলো একসাথে যোগ দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামেশন এস মানে S1 প্লাস হচ্ছে S2 প্লাস হচ্ছে S3, তুমি বুঝবে এটা হচ্ছে 150 মিটার অ্যান্সার। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব এখান থেকে প্রশ্ন করতো আমাদের সময়, কিন্তু এখন আর ভাবে করে না। তো দেখো 150 মিটার। আবার তুমি যদি মনে করতে না আমি এটা করব না, আমি জাস্ট ক্ষেত্রফলটা বের করব, ক্ষেত্রফলটা বের করলে দেখো অ্যান্সার একই আসবে, কারণ এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সূত্র কি, হাফ গুণ সমান্তরালের, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে ট্রাপিজিয়াম। আচ্ছা, ট্রাপিজিয়াম হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদের 0 থেকে 20 এ গেছে, তাহলে 20। ওকে, 5 থেকে 15, তাহলে 15 থেকে 5 বাদ দিলে 10, এবং উচ্চতা দেখো ঠিকছে কোথায় 10, তাহলে হাফ। আচ্ছা, 20 আর 10 হচ্ছে 30, আর এটা হচ্ছে 10, কাটাকাটি করলে হচ্ছে 15, 15 গুণ 10 হচ্ছে 150 মিটার। দেখো অ্যান্সার কিন্তু একই আসবে, অ্যান্সার কিন্তু একই আসবে। কি বুঝছো, কোনো সমস্যা আছে? তাহলে এইভাবে অতিক্রান্ত দূরত্ব কিন্তু চাইলেই নিমিষে বের করা যায়, আর তেমন কিছু প্রশ্ন আসলে এখান থেকে আসার সম্ভাবনা নাই। ওকে, এবার আরেকটা জায়গা থেকে আসবে, সেটা হচ্ছে কাজ ক্ষমতা অধ্যায় থেকে বেশ রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন করেছে, এবং এটা বলে দেওয়া যায় আসলে এখান থেকে কোনটা আসবে। কাজ ক্ষমতা শক্তি যদি আসে, কাজ ক্ষমতা শক্তি থেকে সবচেয়ে বেশি যেটা চলে আসবে সেটা হচ্ছে, দেখো আমরা জানি ইকে মানে হচ্ছে p²/2m, রাইট? এই যে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক, এটা আমাদের সকলে জানা উচিত। গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক রয়েছে, ভরবেগের সম্পর্ক। তাহলে এখন তুমি দেখো যে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক, এখান থেকে আমরা পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারি যে ইকে প্রপোর্শনাল হচ্ছে p², দ্যাটস মিন ইকের পাওয়ার 1 পি এর পাওয়ার 2। তার মানে এটা কি ভাইয়া, এটা হচ্ছে পরাবৃত্তাকার। তার মানে এই গ্রাফটা হচ্ছে পরাবৃত্তাকার, এটা মনে রেখো। আচ্ছা, আরেকটা আছে ইকে মানে হচ্ছে কি বলতো, হাফ mv²। আচ্ছা, তাহলে এখন কি আমাকে আর বোঝানো লাগবে, ইকে প্রপোর্শনাল v², দ্যাটস মিন ইকের পাওয়ার 1 এটার পাওয়ার 2। তাহলে এই যে দেখো, এই যে দেখো, তাহলে ইকে আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে কত বলো, এটা হচ্ছে v²। তার মানে কি বুঝতে পারছো, এটা হচ্ছে ইকে আর এটা হচ্ছে p², তার মানে কি পরাবৃত্তাকার। তাহলে এইভাবে কিন্তু সহজে এটা কিন্তু বেশ কয়েকবার দেখলাম যে এসেছে। ওকে, এরপরে আসো বিভব শক্তি থেকে আসছে, যে বিভব শক্তির কিছু গ্রাফ আসছে। আচ্ছা, তো বিভব শক্তির গ্রাফটা যদি একটু বুঝতে চাও, আচ্ছা বিভব শক্তির সম্পর্কটা কি একটু আমরা দেখব। বিভব শক্তির সূত্রটা আসলে কি বলে, সূত্রটা হচ্ছে ডাব্লু মানে হচ্ছে mgs, রাইট? তাহলে এখন এখানে এরকম থাকে যে ডাব্লু প্রপোর্শনাল এইচ এর গ্রাফটা দেখাও, তাহলে এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। তাহলে এখন দেখো তো ডাব্লুর পাওয়ার 1 এইচ এর পাওয়ার 1, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে ডাব্লু এস হয়ে গেল মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। কি বুঝলা, মূল বিন্দুগামী সরলরেখা, এই যে হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে আসো আরেকটা যদি দেখি, আরেকটা সবচেয়ে বেশি আসতে পারে পি প্রপোর্শনাল রুট ই কে। দেখো এখন এইটা দেখে তোমার কাছে মনে হচ্ছে ভাই এটা তো মাথার উপর রুট আছে, রুট থাকুক কোনো সমস্যা নেই, তুমি এই গ্রাফটা দেখা মানে বুঝবে এটা মূল বিন্দুগামী সরলরেখা, কারণ এটার পাওয়ার 1 আর এটার পাওয়ার কিন্তু 1, তার মাথার উপর রুট আছে মানে যে তুমি দেখে ভাববা যে অন্য কিছু হচ্ছে, ব্যাপারটা এরকম না। তখন এইটার গ্রাফও হচ্ছে তোমার মূল বিন্দুগামী সরলরেখা, মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এটাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার আসছে। তাহলে ভরবেগের সাথে গতিশক্তি, তাহলে ভরবেগ ও গতিশক্তি থেকে কিন্তু আসছে, বুঝছো? তাহলে এইটার গ্রাফ হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? মূল বিন্দুগামী সরলরেখা। আই থিঙ্ক ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার, বুঝতে পারলা? আচ্ছা,
এই জায়গা থেকে বেশি কোশ্চেন হয়েছে। আর তেমন এখানে কি তেমন কিন্তু কিছু নেই, এই দুইটা দিয়ে কিন্তু সব পূরণ হয়ে যাবে। তার মানে হয় পরাবৃত্তাকার নাহলে মূলবিন্দুগামী সরলরেখা, পরাবৃত্তাকার নাহলে মূলবিন্দুগামী সরলরেখা, এর বাইরে আসলে তেমন কোনো গ্রাফ আসলে এখানে নেই। ঠিক আছে, আচ্ছা এবার আসো মহাকর্ষ অভিকর্ষ থেকে যদি কোনো গ্রাফ আসে, মহাকর্ষ ও অভিকর্ষ, আচ্ছা এই জায়গাটাতে আমরা একটু দেখবো। আচ্ছা প্রথমে মহাকর্ষ অভিকর্ষ ওই যে পড়ন্ত বস্তু যে সূত্রগুলো যেটা গতির মধ্যে আসলে আছে, তারপর আমরা একটু আলাদা করে এখানে ইয়ে করতে যাচ্ছি। পড়ন্ত বস্তু যে সূত্র গ্রাফগুলো আছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সেখান থেকে যদি আমরা আসলে দেখি, তো সেখানে মোট 3টা সূত্র রয়েছে। তার মধ্যে দ্বিতীয় সূত্রটা কি ছিল? দ্বিতীয় সূত্র ছিল তোমার ভি প্রপোর্শনাল টি, দ্যাটস মিন ভি এর পাওয়ার 1 টি এর পাওয়ার 1। তো এই গ্রাফটা তো বোঝাই যাচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এবং নাম্বার 2 হচ্ছে কি এইচ প্রপোর্শনাল টি স্কয়ার, রাইট? তাহলে দেখো 1 এবং 2, তার মানে এই গ্রাফটা কি হবে? পরাবৃত্তাকার। এটা আশা করি আর বোঝানোর না কোনো দরকার আছে, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে এটা আসলে কি বোঝাতে চেয়েছে। আচ্ছা এরপরে আরেকটা কোশ্চেন আসার মতো, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে বিভিন্ন গভীরতার ডি এর জন্য অভিকর্ষ ত্বরণ। গভীরতা, যখন গভীরতা থাকবে তখন ভালো করে বুঝবা যে দেখো এটা জি আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এই যে নিচের দিকে, তার মানে এই যে, ঠিক আছে এই গ্রাফটা কিন্তু আসতে পারে, মনে থাকবে। যখন হচ্ছে কি বলো গভীরতার দিকে, তখন মনে রাখবা সেটা নিচের দিকে। আসলে এটা এইভাবে রিপ্রেজেন্ট করা থাকে, দেখো গভীরতার ক্ষেত্রে এইভাবে আর উচ্চতার ক্ষেত্রে আসলে এইভাবে থাকে। এতটুকু আসলে উচ্চতা আর এতটুকু আসলে গভীরতা, এই যে গভীরতা। তো এটা আসলে মূলবিন্দুগামী সরলরেখা, সেটা বোঝানো হচ্ছে। তো এই ক্ষেত্রে জি আর ডি যখন থাকবে তখন উল্টা দিকে থাকবে, আর যদি একটু উল্টে দেয় তখন এইভাবে থাকবে। সো এই জিনিসটা একটু মাথায় রেখো, তাহলেই হবে। আচ্ছা এবার চলো আর কি আসতে পারে। আচ্ছা এবার আমরা সরাসরি চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়, পদার্থের গাঠনিক ধর্ম। আসলে পদার্থের গাঠনিক ধর্ম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব একটা গ্রাফ যে এসেছে এরকম হয় নাই, বাট তারপরে এখানে বেশ কিছু গ্রাফ রয়েছে, আমরা একটু দেখে নেব পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা তো দেখো এখানে আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি যেগুলো আসলে আসার মতো, যে কি বলছে এম প্রপোর্শনাল এল। আচ্ছা এটা তুমি অলরেডি বুঝে যাওয়ার কথা যে আসলে এই গ্রাফটা কেমন হবে। এই গ্রাফটা আসলে মূলবিন্দুগামী সরলরেখা হতে চলেছে। দৈর্ঘ্য প্রসারণ ভার্সেস এম, তার মানে বলা হচ্ছে যে তুমি যতটুকু প্রসারণটা বৃদ্ধি করছো তোমার এমটা কিন্তু সেটা বৃদ্ধি পাচ্ছে, সেটা বলা হচ্ছে। দেখো এই পাশে 1 এবং এই পাশে 1, তার মানে এই গ্রাফটা মূলবিন্দুগামী সরলরেখা, বুঝতে পারছো? তাহলে এবার এল আর এখানে তুমি এম রাখতে পারো। আচ্ছা এবার এইটাতে আসলে তো কি বলে দেখো, বলছে ইয়ং এর গুণাঙ্ক বিকৃতির লেখচিত্র নিচের কোনটি সঠিক। ওকে তাহলে ইয়ং এর গুণাঙ্কটা কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু সেটা কনস্ট্যান্ট। ওকে আচ্ছা তাহলে এখন দেখো যে এটা মাথায় রাখবা, যেহেতু কনস্ট্যান্ট বলছে ইয়ং এর গুণাঙ্কটা কনস্ট্যান্ট, তাহলে এখানে ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট কি হয়ে থাকে, মানে মানে এটা ঠিকই তোমার মানে বেড়ে যাচ্ছে, বাট সে কিন্তু একেবারে কি আছে ওই যে সমচাপ বা সমগ্রাফের মতো কিন্তু মানে সময়টার মধ্যে থেকে যাচ্ছে। তাহলে এইখানে কিন্তু তোমার বিকৃতি, এই এই পাশে কিন্তু বিকৃতি, এটা কিন্তু এটা রিপ্রেজেন্ট করে। এবার কি বলতেছে, এবার বলতেছে যে পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। সো পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে ওয়াই অক্ষ নিবা, এটা নেবে এক্স অক্ষ। তো এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, ওকে, আর এই পাশে থাকে হচ্ছে বিকৃতি, যেমন আছে তেমন থেকে যায়। আর ইউ প্রপোর্শনাল এক্স স্কয়ার, এটা তো বোঝাই যায় ইউ এর পাওয়ার 1 আর এক্স এর পাওয়ার 2, তখন এই গ্রাফটা হচ্ছে পরাবৃত্তাকার। এই তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে এরকম টাইপেরই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে পর্যায়বৃত্তিক গতি। হ্যাঁ এইখানে বেশ কিছু গ্রাফ রয়েছে। আচ্ছা পর্যায়বৃত্তিক গতি, ওকে। তো এখানে কি কি পাবো আমি একটু তোমাদের বলে দিই। নাম্বার 1 একটা পাবো জি ভার্সেস টি স্কয়ার, আর এল ভার্সেস টি স্কয়ার, এবং আরেকটা টি স্কয়ার ভার্সেস 1/জি। এইটা হচ্ছে দেখো জি ভার্সেস টি স্কয়ারের গ্রাফটা হচ্ছে আয়তকার অধিবৃত্ত। ঠিক আছে, এটা কি বললাম? আয়তকার অধিবৃত্ত, ওকে, আয়তকার অধিবৃত্ত। ঠিক আছে, কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক যে, আর এল ভার্সেস টি স্কয়ার এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা মূল বিন্দুগামী সরলরেখা, এবং টি স্কয়ার ভার্সেস 1/জি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ওকে তাহলে আমরা যদি গ্রাফটাকে একটু রিপ্রেজেন্ট করি, ওকে প্রথমটা জি ভার্সেস টি স্কয়ার, এই তো, তারপর এল ভার্সেস টি স্কয়ার, তাহলে কি হবে এল ওয়াই, এই যে এটা
এই দেখো, ওকে। আর টি স্কোয়ার ভার্সেস 1g, এটাও তাই, এটা টি স্কোয়ার, এটা হচ্ছে 1/g, মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, আমরা যদি একটু ছোট করে দেখেছি কিভাবে এটা হলো, এল ভার্সেস টি স্কোয়ারটা আমরা একটু দেখি। দেখো সূত্র কি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জে, রাইট? আচ্ছা, এখন তুমি আমার বলো এখানে স্কয়ার করে দাও, টি স্কয়ার এটা করে দাও 4 পাই স্কয়ার। তাহলে এখন তুমি এখানে যদি ইয়ে করো, রুট স্কয়ার করো তাহলে কিন্তু এল বাই নিচে পাবা জি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য কাকে, যে একটা এল ভার্সেস টি স্কয়ার দেখা, এবং আরেকটা হচ্ছে যে টি স্কয়ার ভার্সেস 1g। তাহলে এখন দেখো এখান থেকে আমরা একটা কাজ করি, যে 4 পাই স্কয়ার এল মানে হচ্ছে টি স্কয়ার জি, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখন কি দেখতে চাই, আমরা দেখি এল ভার্সেস টি স্কয়ার। তাহলে এখন দেখো এলটা নিলাম, ওকে, এলটা নিলাম, তাহলে এখন জিটা দেখতে পাচ্ছ, জিটা উপরে, আর এই যে নিচে দেখো, 4 পাই স্কয়ার, এখানে থাকে হচ্ছে টি স্কয়ার। এইটা হচ্ছে ধ্রুবক, দ্যাটস মিন এল ভার্সেস আমরা টি স্কয়ার পাচ্ছি। এন্ড তুমি বলতে পারো ভাই এটা তো 1, এটা তো 2, এটা পরবর্তী থেকে না, কারণ টি স্কয়ারটা তো আমি আগে থেকে দেই নাই, আমি পরবর্তীতে রুট স্কয়ার করে এটা পেয়েছি। দ্যাটস মিন এটাকে আমাকে ধরতে হবে, এটাকে আমার ধরতে হবে 1 1, বুঝছো? এটাকে ধরতে হবে আমার 1 1। ওই কারণে সেই গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। আর যখন আমি এটাকে আবার এক্সচেঞ্জ করে দিচ্ছি, যখন আমি টি স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসতেছি, তখন জিটা কিন্তু 1/g হয়ে যাচ্ছে, কারণ এটাও কিন্তু এক, এটাও কিন্তু একই হয়ে যাচ্ছে। দ্যাটস মিন এটাও কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই তিনটা খুব ভালো করে দেখবা। এবং এর পাশাপাশি কিন্তু জানি যে দেখো, আমরা যদি এই গ্রাফটা দেখি, যে তোমার হচ্ছে যে সরলচ্ছন্দ স্পন্দন y মানে হচ্ছে a sin ওমেগা t, রাইট? প্লাস হচ্ছে ডেল্টা, এটা একটা আছে। এবং আমরা আরেকটা জানি হচ্ছে, তোমার y মানে হচ্ছে তোমার, হ্যাঁ সরি, v মানে হচ্ছে তোমার a ওমেগা cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা। আচ্ছা, এখন তোমাকে আমি বলে রাখি যে এই গ্রাফটা, সাপোজ আমি তোমাকে এই দুটো সমীকরণ থেকে বললাম যে y মানে হচ্ছে 5 sin, ভালো করে বুঝবা, যে 5 sin x, এটা আমি তোমাকে রিপ্রেজেন্ট করতে দিলাম। এটা sin x আসছে না? তো মনে রাখবা sin এর গ্রাফগুলো সবসময় এই যে এরকম। কেন? কারণ sin এর সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি, দ্যাটস মিন সেটা এখান থেকে শুরু করে একটা পূর্ণ ফেজ সে মানে পরিপূর্ণ করলো আর কি। তাহলে এই পাশে কিন্তু y আর এই পাশে কিন্তু আসলে x, এটা কিন্তু sin x এর গ্রাফ। তো এখন তুমি বলতে পারবে 5 যে আছে, যে 5 হচ্ছে বিস্তারের মান, মানে সে কতটুকু আসলে এই বরাবর, তাহলে এটা হচ্ছে +5, আর নিচে আসলে সেটা হচ্ছে -5। আবার তুমি চাইলে কিন্তু এটাও বলতে পারো যে y মানে আমি বলবো হচ্ছে 5 cos x, ওকে, এটাও হতে পারে। দেখো এই গ্রাফটা আবার কেমন হবে, এই গ্রাফটা হবে এরকম, কারণ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর এটা শুরু করছে এখান থেকে, তাহলে এখন এটা হচ্ছে y আর এটা হচ্ছে আমার x, বুঝছো? তাহলে এখান থেকে শুরু করবে, এটা মনে রাখবা, যখন আমি cos x এ থাকবো তখন এটা, আর যখন sin x এ করবো তখন হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আসো আমরা আসলে কি করি, আচ্ছা, এরপরে আমি যদি এখন তোমাকে এরকম দিতাম না, যে তোমার হচ্ছে y মানে তোমার আমি বললাম যে a sin ওমেগা t প্লাস ডেল্টা, এই যে দেখো মাঝখানে প্লাস আছে, এটা y, এটা হচ্ছে x। এখন তোমাকে বুঝতে হবে যে প্লাস থাকার কারণে সেটা কিন্তু একটু সামনে থেকে স্টার্ট হবে, এই যে তখন এই যে এইভাবে সে পূর্ণটাই সম্পূর্ণ করবে, কিন্তু প্লাস থাকার কারণে সামনে থেকে। এবার এটা y অক্ষ আর এটা কিন্তু x অক্ষ, বুঝতে পারছো? এই হলো ঘটনা। এখন যদি আমি এরকম দিতাম যে y মানে হচ্ছে, তোমাকে বলতাম যে 5, এবার আমি তোমাকে বলতাম যে এরকম, যে v মানে, ধর আমি তোমাকে বললাম যে v মানে হচ্ছে a ওমেগা cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা, তাহলে এটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তাহলে দেখো প্লাস আছে, ওই জন্য একটু সামনে থেকে স্টার্ট হবে, কিন্তু ঠিকই আমার হচ্ছে পরিপূর্ণটাই মানে একদম ঠিকঠাক করে ফেলবে। তাহলে এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে কিন্তু আমার x অক্ষ। হ্যাঁ, এতটুকুই আসলে আসতে পারে, তেমন কিছু আসতে পারে না। আর এখান থেকে যে স্থিতি শক্তির যে হাফ কে এক্স স্কোয়ার, এটা তো বুঝতে পারতেছো, ইউ প্রপোর্শনাল এক্স স্কোয়ার, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2, তার মানে এই যে দেখো এটা হচ্ছে পরাবৃত্তাকার। হ্যাঁ, তো এই টাইপের গ্রাফগুলো আসলে আশা করি তুমি খুব সহজে পারবা ইনশাআল্লাহ। আদর্শ গ্যাস, হ্যাঁ এখানে কিছু গ্রাফ রয়েছে। আদর্শ গ্যাস থেকে যদি আমরা একটু দেখি, যে এখানে আসলে অনেকগুলো ব্যাপার আছে। যেমন আমরা বয়েলের সূত্র থেকে শুরু করি। সো বয়েলের সূত্রের গ্রাফটা কি, বয়েলের সূত্র ভি প্রপোর্শনাল 1/p, রাইট? তার মানে সেই গ্রাফটা বুঝতে পারছো, আয়তকার অধিবৃত্ত। কেন? কারণ এই যে দেখো একটা বাড়তেছে আর একটা কমতেছে, তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো যদি চার্লসের সূত্রে আসি,
যদি চার্লসের সূত্রে আসি তাহলে দেখো ভি প্রপোর্শনালিটি, দ্যাটস মিন এটা মূল বিন্দুগামী সরলরেখা, এরপর ওয়ান এরপর ওয়ান। আচ্ছা, এরপর যদি আমি অ্যাভোগাড্রোতে আসি, যে অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, দেখো এটা কিন্তু ভি প্রপোর্শনাল এন, দ্যাটস মিন এটা মূল বিন্দুগামী সরলরেখা, বুঝছো? আচ্ছা, এবার আমি যদি চাপের সূত্রে আসি, চাপের, তাহলে সেখানেও কিন্তু কি বলা হয়েছে, চাপের সূত্র বলা হয়েছে পি প্রপোর্শনালিটি, মানে যত পরিমাণে চাপ দিবা তাপমাত্রা বাড়বে। এই দেখো এটা, এই দেখো মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? মানে বোঝাই যাচ্ছে এটা খুবই। আচ্ছা, এখানে আর কয়েকটা জিনিস রয়েছে। এবার দেখো এইটা কি বলছে, 1/p ভার্সেস ভি, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা, বুঝছো? এটা আবার ভুল করো না, কারণ দেখো এটা কিন্তু 1/p আছে, মানে পিটাকে কিন্তু আমি উল্টাই দিছি, কিন্তু আমার যদি পি থাকতো তাহলে কিন্তু বয়েল হয়ে যেত, যেহেতু এটা নিচে চলে আসছে তার মানে কিন্তু এটা 1। হ্যাঁ, তাহলে এখন দেখো 1/p, আর এটা হচ্ছে ভি, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, বুঝতে পেরেছো? ওকে ফাইন। এবার পিভি ভার্সেস ভি, তাহলে পিভি মানে কি? পিভি মানে এখানে আছে তোমার হচ্ছে যে তোমার আচ্ছা দেখো, এবার আসে পিভি ভার্সেস ভি। তো পিভি ভার্সেস, এটা আমরা সবাই জানি যে পিভি, এটা কিন্তু এই দেখো দেখো এইভাবে পিভি মানে কনস্ট্যান্ট আছে, তার সাথে কিন্তু ভি আছে, ঠিক আছে? আয়তন ঠিকই বেড়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা কিন্তু কি থাকছে, কনস্ট্যান্ট থাকতেছে। আবার পিভি ভার্সেস পিও তাই, এখানে পিভি থাকা মানে বুঝবা যে ইয়াস সমচাপ, এটাই বোঝানো হচ্ছে। এই যে দেখো, আর এখানে যে পি, ওকে, তাহলে এটা হচ্ছে কি তোমার মানে এটা এটা কনস্ট্যান্ট এবং এটাও কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা তারপরে যাই। আচ্ছা, এবার আসো দেখো যে ঘনত্বের সাথে তাপমাত্রা চাপের সম্পর্ক, সেটা আসলে কি মিন করে, রো ভার্সেস পি। তার মানে তুমি যত পরিমাণে ঘনত্ব বাড়াবা তোমার চাপটা বৃদ্ধি পাবে। তো বোঝাই যাচ্ছে 1 1, দেখো এর বাইরে কিছু হয়েছে, এই দেখো মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, এটা মনে রাখবো, কখনোই ভুলবো না। ওকে, রো, এটা হচ্ছে পি। এবার রো ভার্সেস টি, তো রো ভার্সেস টিটা আসলে কি? এবার রো ভার্সেস টি, তো রো ভার্সেস টিটা কি? এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তাকার। কেন? কারণ ঘনত্বের সাথে তাপমাত্রা সম্পর্ক ব্যস্ত হলো ঠিক না, অবভিয়াসলি। তাহলে এই যে দেখো একেবারে এই হইলো রো, ঠিক আছে, আর এটা হবে টি, এটা হচ্ছে কি আয়তকার অধিবৃত্ত, আয়তকার অধিবৃত্ত। আচ্ছা, তাহলে এখন তুমি আমারে বলো যে নিচেরটা কিন্তু পারা কোনো বিষয়, এবার কিন্তু রো এর সাথে টিটাকে নিচে নামাই দিছি, তো নিচে নামাই দিছে মানে কত, 1 হয়ে গেছে না? 1 হয়ে গেছে, মানে এবার কি সমানুপাতিক করে দিছে। তাহলে এখন হবে দেখো এটা আবার কি হবে, এই গ্রাফটা ঠিকই, মূল বিন্দুগামী সরল রেখা, এই যে রো আর 1 বাই হচ্ছে টি, আমি বলবো মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, এই হলো বিষয়। তো এই তো মোটামুটি আদর্শ গ্যাস গায়া। ওকে, এবার আসো তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যাতে বেশ কিছু গ্রাফ আছে, তাছাড়া তেমন মানে নাই আর কি। তাপগতিবিদ্যাতে যদি আমরা একটু কথা বলি, তো আসলে এখানে ওই যে তোমার সমষ্ণ এবং রুদ্ধতাপীয় এই বিষয়টাই মিল করবে। তো এখানে আসলে সমষ্ণর ক্ষেত্রে আসলে যেটা আমরা আদর্শ গ্যাসে করে ফেলছি, সমষ্ণ রেখা এবং হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়, ঠিক আছে? আচ্ছা, রুদ্ধতাপীয় রেখা, তো দেখো সমষ্ণ মানে হচ্ছে ধীর গতি আর রুদ্ধতাপীয় মানে হচ্ছে উচ্চ গতির। দেখো সমষ্ণ রেখাটা আসলে কই থেকে আসছে, আমরা সবাই জানি যে সমষ্ণ রেখা মানে কিন্তু আসলে ধীর গতির প্রক্রিয়া, এবং এটা কিন্তু আসলে যে বয়েল থেকে আসছে। তো এই গ্রাফটা অ্যাকচুয়ালি যেহেতু আমরা দেখতে পাচ্ছি, দেখো আগে যদি আমরা একটু দেখি প্রথম থেকে, তাহলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যে আমরা বয়েলের যে সূত্রটা দেখলাম, এই যে দেখো V1/P, সেটা কিন্তু আয়তাকার অধিবৃত্ত ছিল, তাহলে এটাও কিন্তু আয়তাকার অধিবৃত্তই হবে, এটাও আয়তাকার অধিবৃত্তই হবে। হ্যাঁ, আয়তাকার অধিবৃত্তই হবে, কিন্তু রুদ্ধতাপীয়তে সেটা একটু তার থেকে একটু বেশি খাড়া হবে, এই আর কি, আর কিছু না। আচ্ছা, এখান থেকে আসলে আসবে না, যেটা আসতে পারে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। এই গ্রাফটা দেখো যে এটা কিন্তু আর থিটা আর এটা থিটা, তো এটা একটু ওপর থেকে শুরু হয়, ঠিক আছে? এই গ্রাফটা যে থিটা বনাম হচ্ছে আর থিটা। আচ্ছা, এবার পিভি বনাম পিটা কি? পিভি বনাম পিটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ। এখানে পিভি, মানে তো বুঝতে পারছো এটা পুরোপুরি কনস্ট্যান্ট আছে, এখানে পি থাকবে, বাট ভি বনাম 1/p মানে ওয়াই এবং এক্স, ভি, এই যে
বাস হয়ে গেল। এই তো মোটামুটি। হ্যাঁ, এরপরে তুমি যদি চলতরিতে আসো, চলতরিতে আসলে খুব গ্রাফের কিছু নয়, তবে এখান থেকে আমি যদি তোমাকে বলি, দেখো ওমের সূত্র দিয়ে যদি তোমাকে রিপ্রেজেন্ট করতে বলা হয়, তো এটা তো তোমার বোঝা উচিত সেটা কই থেকে আসছে। আই প্রপোর্শনাল ভি। আই প্রপোর্শনাল ভি মানে তো বুঝতে পারছো যে মূলবিন্দুগামী সরলরেখা। আসলে আমরা যে টেকনিক গুলো পড়লাম সেগুলো দিয়ে বারবার পড়লেই মানে হয়ে যায়। এর বাইরে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রাফ আসার খুব একটা জায়গা নেই, মানে যতটুকু আসতে পারে সেটা সম্পূর্ণ শেষ করে দিলাম। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই সুন্দর করে ক্লাসটা করে ফেলো। এটা দেখো হয়তো বা বেশি মিনিটের না, বাট খুব ইফেক্টিভ একটা ভিডিও রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেটের জন্য। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।